পরীক্ষা পুরো ঘনিয়ে আসছে আর তুমি রিভিশন করতে চাইছো, কিন্তু ভারতীয় সংবিধান এখনো রিভিশন হয়নি। এই ভিডিও বানানোর উদ্দেশ্যই হচ্ছে একদম শর্টে ওয়ান লাইনার কোশ্চেনের মাধ্যমে পুরো সংবিধানটা রিভাইজ করা। আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেন কি, তাহলে শুরু করা যায়। আইনসভার বা পার্লামেন্টের সদস্যপদ বাতিল হতে পারে কখন? আইনসভা বা পার্লামেন্টের সদস্যপদ তোমার বাতিল হয়ে যেতে পারে, সেটা রাজ্যসভার সদস্য হোক বা লোকসভার সদস্য হোক। কোন কোন ক্ষেত্রে? কোনো সদস্য যদি লোকসভার সদস্য হোক বা রাজ্যসভার সদস্য সরকারের অধীনে যদি চাকরি করেন, তাহলে কিন্তু পার্লামেন্টের সদস্যপদ বাতিল। সরকারের কোনো লভ্যাংশ কাজে যদি লিপ্ত থাকে তাহলেও বাতিল। যদি পাগল হয়ে যায়, পাগল, তাহলেও বাতিল। দেউলিয়া হয়ে গেছে, তাহলে ওই ব্যক্তি যদি দেউলিয়া হয়ে যায় তখনও সদস্যপদ বাতিল। বিদেশি রাষ্ট্রের স্বেচ্ছায় নাগরিকত্ব গ্রহণ করলে, মানে অন্য দেশে নাগরিকত্ব গ্রহণ করে নিয়েছো, তাহলে পার্লামেন্টের সদস্যপদ বাতিল, সে রাজ্যসভার সদস্য হোক বা লোকসভার সদস্য। পার্লামেন্টের কোনো আইন দ্বারা কোনো সদস্যকে অবাঞ্ছিত ঘোষণা করলে, পার্লামেন্টে কোনো আইন যদি কোনো সদস্যকে বলে না এই সদস্য চলবে না, ইনি অবাঞ্ছিত, তাহলে সেক্ষেত্রেও কিন্তু পার্লামেন্টের সদস্যপদ বাতিল হতে। মনে রাখতে হবে পার্লামেন্টের সদস্যপদ বলতে বোঝাচ্ছে লোকসভার সদস্য বা রাজ্যসভা উভয় কক্ষকেই বোঝাচ্ছে। ভারতের সংবিধান সংশোধনের একমাত্র অধিকারী, এখন বলে দিই লোকসভাতে সদস্য সংখ্যা তাহলে কত না, বর্তমানে 550, আর ম্যাক্সিমাম এখানে হতে পারে 250 সমান 750। ভারতের সংবিধান সংশোধনের একমাত্র অধিকারী কে? ভারতের সংবিধানকে সংশোধন করার অকাত কেবলমাত্র পার্লামেন্টের আছে, যাকে বাংলাতে বললে সংসদ বলি আমরা। নেক্সট, রাজ্যের পুনর্গঠন ও নতুন রাজ্য গঠন ইত্যাদির ক্ষমতা কেবলমাত্র আছে কার? রাজ্যের পুনর্গঠনের কথা যদি বলা হয় বা নতুন রাজ্য যদি গঠন করার কথা বলা হয়, তাহলে অবশ্যই পার্লামেন্ট সেটা করতে পারবে, পার্লামেন্টের অনুমতিতেই এটা সম্ভব। পার্লামেন্টে এস্টিমেট কমিটি বলে একটা কমিটি আছে, এস্টিমেট কমিটি। তো এই এস্টিমেট কমিটিতে সদস্য সংখ্যা মোট কত থাকে? 30 জন। এবারে এই এস্টিমেট কমিটির প্রতিষ্ঠা হয় কবে? 1950 সালে। কবে? 1950 সালে। লোকসভা থেকে সমস্ত সদস্য নির্বাচিত হন। তাহলে এস্টিমেট কমিটিতে যতজন সদস্য থাকবেন তারা লোকসভা থেকেই নির্বাচিত হবেন, রাজ্যসভা থেকে নয় কিন্তু, এটাও আমাদের মাথায় রাখতে হবে। মন্ত্রীরা এর সদস্য হতে পারবেন না। এবারে লোকসভা থেকে যেসব সদস্যরা মন্ত্রী আছেন তারা কিন্তু এই এস্টিমেট কমিটির মধ্যে থাকতে পারবেন না, মন্ত্রীরা এর সদস্য হতে পারবেন না। ওকে, কার্যকালের মেয়াদ, এস্টিমেট কমিটির কার্যকালের মেয়াদ কত? 1 বছর। অর্থকে সঠিকভাবে ব্যয় করা হচ্ছে কিনা, খরচ করা হচ্ছে কিনা, এটাই দেখার কাজ হচ্ছে এস্টিমেট কমিটির। ঠিক আছে, সংবিধানে সরাসরি এর কথা বলা নেই, অর্থাৎ এস্টিমেট কমিটির কথা কিন্তু সংবিধানে উল্লেখ নেই। এবং এস্টিমেট কমিটির সদস্যদের নিয়োগ করেন কারা? না, লোকসভার স্পিকার, রাজ্যসভার নয় কিন্তু লোকসভার স্পিকার। ওকে, এটা হয়ে গেল এস্টিমেট কমিটি, যেটা প্রতিষ্ঠা হয়েছিল কত? 1950 সালে, যখন সংবিধান কার্যকরী হয়। পরে কোশ্চেন আছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, যার সদস্য সংখ্যা 22 জন। এস্টিমেট কমিটিতে 30 জন ছিল, এখানে 22 জন। কোথায়? অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা এখানেও কিছুটা একই রকম, তবে প্রতিষ্ঠা হয় অনেক আগে, 1921 সালে। এই পদের কথা অর্থাৎ এই কমিটির কথা সংবিধানে উল্লেখ নেই সরাসরি, এটাও কিন্তু একই রকম। লোকসভা থেকে সদস্য সংখ্যা 15 জন আর রাজ্যসভা থেকে 7 জন। 15 যুক্ত 7 সমান কত? না 22 জন। তাহলে এস্টিমেট কমিটি আর পাবলিক অ্যাকাউন্টস কমিটির মধ্যে পার্থক্য এখানেই। এস্টিমেট কমিটিতে সদস্য সংখ্যা 30, এখানে 22। এস্টিমেট কমিটিতে কেবলমাত্র লোকসভা থেকে লোকসভার সদস্যরা নির্বাচিত হন, কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে আমরা দেখতে পাচ্ছি লোকসভা থেকে 15 জন আর রাজ্যসভা থেকে 7 জন। তার মানে দুটো জায়গা থেকেই কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য নেওয়া হচ্ছে। কার্যকাল না, এটা কিন্তু একই, এস্টিমেট কমিটিতেও 1 বছর, এখানেও 1 বছর। নিয়োগ করেছিলেন সেখানে লোকসভার স্পিকার, এখানেও কিন্তু লোকসভার স্পিকার নিয়োগ করছেন। এবারে বিরোধী দল থেকে সাধারণত চেয়ারম্যান থাকেন। এই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে হন? না, বিরোধী দল থেকে, অর্থাৎ যে দল সরকার গঠন করেছে সেই দল থেকে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ দল থেকে কিন্তু চেয়ারম্যান হতে পারবে না, এটা বিরোধী দল, সেখান থেকেই তাদের সদস্যদের মধ্যে থেকেই কিন্তু চেয়ারম্যান নির্বাচিত হয়।
পাবলিক অ্যাকাউন্টস কমিটির। অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টস এবং ফিনান্স অ্যাকাউন্টস পরীক্ষা করেন এরা। এদের কাজ কি? পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাজ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টস আর ফিনান্স অ্যাকাউন্টস এইগুলো পরীক্ষা করবেন। সিএজি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের দেওয়া রিপোর্ট বা প্রতিবেদন পাবলিক অ্যাকাউন্টস কমিটি রিভিউ করে দেখবে। ওকে, তাহলে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের দেওয়া রিপোর্ট বা প্রতিবেদন রিভিউ করবে কে? না পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এবারে পাবলিক অ্যাকাউন্টস কমিটির আরেকটা নাম আছে ওয়াচডগ অফ পাবলিক এক্সপেন্ডিচার। ওকে, তাহলে ওয়াচডগ অফ পাবলিক এক্সপেন্ডিচার বলা হয় কোন কমিটিকে? না পাবলিক অ্যাকাউন্টস কমিটি। মন্ত্রীরা এর সদস্য হতে পারেন না, এখানেও সেই একই রকম। কার? এস্টিমেট কমিটির মতো এখানেও মন্ত্রীরা সদস্য হতে পারবেন না। সাধারণের টাকা পার্লামেন্টে অনুমোদনে, সাধারণের টাকা পার্লামেন্টের অনুমোদনে খরচ হয়েছে কিনা এটাই দেখার কাজ কার? পাবলিক অ্যাকাউন্টস কমিটি, যার আরেক নাম হচ্ছে ওয়াচডগ অফ পাবলিক এক্সপেন্ডিচার। ওকে, এবারে পার্লামেন্টের বিভিন্ন মোশনগুলি সম্পর্কে আমরা জানবো, বা প্রস্তাবগুলি, মোশন বা প্রস্তাব। পার্লামেন্টের প্রস্তাবগুলির মধ্যে প্রথমে আসে যেটা, সেটা হচ্ছে অ্যাডজার্নমেন্ট মোশন, মানে মুলতবি প্রস্তাব, বন্ধ রাখা, স্থগিত রাখা। সেন্সিওর মোশন মানে নিন্দাসূচক প্রস্তাব। নেক্সট আসছে প্রিভিলেজ মোশন, মানে বিশেষ সুবিধাজনক প্রস্তাব। নেক্সট কল অ্যাটেনশন মোশন, এটা নজর আনা প্রস্তাব। নেক্সট নো কনফিডেন্স মোশন, এটা অনাস্থা সূচক প্রস্তাব। এগুলো হচ্ছে পার্লামেন্টের বিভিন্ন মোশন। সংসদের অধিবেশন ও তার সময়কাল। সংসদে অধিবেশন হয় 3 রকমের। একটা হচ্ছে বাজেট অধিবেশন, যেটা ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে হয়ে থাকে। বাদল অধিবেশন, বুঝতেই পেরেছ বাদল কেন বলা হয়েছে, বর্ষাকালের অধিবেশন, জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে হতে হবে। শীতকালীন অধিবেশন, এটা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে হতে হবে। তো এই 3 প্রকার অধিবেশন সংসদে আমরা দেখতে পাবো। মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন কি? মন্ত্রিসভার বৈঠকে হেড হবেন প্রধানমন্ত্রী। ওকে, মন্ত্রিসভা গঠিত 3 ধরনের মন্ত্রীদের নিয়ে। এই মন্ত্রিসভা যেটা গঠিত হয় কত রকমের মন্ত্রী? 1 ক্যাবিনেট মন্ত্রী, 2 রাষ্ট্রমন্ত্রী বা মিনিস্টার্স অফ স্টেট, নেক্সট হচ্ছে উপমন্ত্রী, মানে বলা হচ্ছে ডেপুটি মিনিস্টার্স। এই যে 3 প্রকার মন্ত্রী আছে, এদের মধ্যে অধিক মর্যাদা কাকে দেওয়া হয়? না প্রথমে যেটা আছে ক্যাবিনেট মন্ত্রী। এই যে ক্যাবিনেট মন্ত্রী, এনাদেরকেই বলা হচ্ছে পূর্ণমন্ত্রী। এই মন্ত্রিসভায় কিন্তু সবচেয়ে অধিক মর্যাদা লাভ করে থাকে, সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়। ক্যাবিনেট মন্ত্রীর কথা সংবিধানে কিন্তু উল্লেখ ছিল না, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু সংবিধানে উল্লেখ ছিল না। ক্যাবিনেট কথাটি উল্লেখ করা হয় কবে? তাহলে সংবিধানে ছিল না। এটা প্রথম উল্লেখ করা হয় 44তম সংবিধান সংশোধনীতে, যেখানে ধারা 352-তে বলা হয়েছে এই ক্যাবিনেট কথাটি। কোনো একজন মন্ত্রীর বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব গৃহীত হলো, তাহলে একজন মন্ত্রী কোথা থেকে হয়ে থাকে? না নির্বাচিত সরকারের তরফ থেকে। তো যে কোনো একজন মন্ত্রীর বিরুদ্ধে যদি অনাস্থা প্রস্তাব আনা হয়, সেটা যদি পাস হয়ে যায়, তাহলে বাকি সমস্ত মন্ত্রীদেরকে, মানে সমগ্র মন্ত্রিসভাকে কিন্তু পদত্যাগ করতে হবে। ওকে, তার মানে সরকারের প্রতি আর কারো আস্থা নেই, এরকম বোঝাচ্ছে। অনাস্থা প্রস্তাব আনতে গেলে লোকসভার কমপক্ষে কতজন সদস্যের সমর্থন লাগবে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অনাস্থা প্রস্তাব আনতে গেলে লোকসভার কমপক্ষে কতজন সদস্যের সমর্থন থাকতে হবে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা 50 জন। মিনিমাম 50 জন সদস্যের সমর্থন থাকতে হবে অনাস্থা প্রস্তাব আনতে গেলে, প্রপোজাল। সংসদের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রী হওয়া যায়। আমি পার্লামেন্টের সদস্য নই, কিন্তু আমি কেন্দ্রীয় মন্ত্রী হতে পারি, তবে সেটা ম্যাক্সিমাম 6 মাস, এর বেশি আমি থাকতে পারবো না। সেই অবস্থায় কোনো মন্ত্রী যদি 6 মাসের বেশি ওই মন্ত্রী পদে বহাল থাকতে চান, যে কোনো লোকসভা কেন্দ্রের ভোটে 6 মাসের মধ্যে জিততে হবে তাকে, এটা হচ্ছে মেন কথা। তাহলে পার্লামেন্ট বা সংসদের সদস্য না হয়েও 6 মাস ম্যাক্সিমাম মন্ত্রী থাকা যায়। 6 মাসের বেশি যদি থাকতে চাও, তাহলে কি করতে হবে? না অবশ্যই কোনো লোকসভা কেন্দ্র থেকে জিতে আসতে হবে ভোটের মাধ্যমে। নেক্সট, রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা জারি করতে পারেন না, কার পরামর্শ ছাড়া? হচ্ছে ক্যাবিনেটের লিখিত পরামর্শ ছাড়া। ক্যাবিনেট মন্ত্রীর লিখিত পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা মানে ন্যাশনাল এমার্জেন্সি জারি করতে
পারেন না। সাধারণভাবে ক্যাবিনেটের সদস্য থাকে, এই যে ক্যাবিনেট মন্ত্রী এখানে সদস্য থাকে কত না 15 থেকে 20 জন, 15 থেকে 20 জন সদস্য ক্যাবিনেট মন্ত্রীতে থাকতে পারে। ক্যাবিনেটে 5 থেকে 3 জন সদস্যকে নিয়ে তৈরি হয় কিচেন ক্যাবিনেট। তাহলে এই ক্যাবিনেটকে আবার ভাগ করা হয়ে গেল, সেটা হয়ে গেল কিচেন ক্যাবিনেট। এই 15 থেকে 20 জনের মধ্যে সর্বোচ্চ এবং পপুলার 3 থেকে 5 জন মন্ত্রী নিয়ে তৈরি হয় কিচেন ক্যাবিনেট। কেন কি সমস্ত ডিসিশন নিতে গেলে 15 থেকে 20 জন মন্ত্রীকে ডেকে ডিসিশন নিতে গেলে সমস্যা। তো কিচেন ক্যাবিনেট কি করে না হচ্ছে গোপনে সমস্ত কিছু আলোচনা করে নেয় যে মূল বিষয়টা কি করা যেতে পারে। তাহলে এটা হচ্ছে কিচেন ক্যাবিনেট, যেখানে 3 থেকে 5 জন মন্ত্রী, বিশেষ বিশেষ মন্ত্রী এখানে যুক্ত থাকেন। প্রথম কিচেন ক্যাবিনেটের উদ্ভাবন করেছিলেন ইন্দিরা গান্ধী। কে করেছিলেন? ইন্দিরা গান্ধী। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? পণ্ডিত জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন আছে, স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। আর স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? না সর্দার বল্লভভাই প্যাটেল। দুটো ক্ষেত্রেই একই ব্যক্তি। তাহলে উপপ্রধানমন্ত্রী হোক স্বরাষ্ট্রমন্ত্রী হোক, সর্দার বল্লভভাই প্যাটেল। এটা কি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী কে আছেন? অমিত শাহ। স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী, স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী কে ছিলেন? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? ডক্টর BR আম্বেদকর। স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? RK সম্মুখম চেট্টি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অর্থমন্ত্রী। আজকের ভিডিওতেও আমরা তাহলে 25টি ওয়ান লাইনার কোশ্চেন ফ্রম ইন্ডিয়ান কনস্টিটিউশন ভালোভাবে জেনে নিলাম, যেগুলো পরীক্ষার জন্য হবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এভাবে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনকে শেষ করার চেষ্টা করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে বা কার্যকরী বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওকে লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।